নমস্কার, ভালো আছেন তো? সুস্থ থাকার জন্য এই অনুষ্ঠান মাস্ট একদম ফলো করতেই হবে। তাই তো রেগুলার প্রোগ্রাম, এতগুলো করে প্রোগ্রাম, টিভি চ্যানেল, পাশাপাশি সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, সর্বত্র প্রোগ্রাম। আপনাদের ভালো লাগার জন্য আমাদের এই অনুষ্ঠান নিয়ে আমরা বারবার চেষ্টা করি লাইভে আসার। লাইভ থাকা মানে আপনারা কথা বলার সুযোগ পান, যে প্রান্তেই থাকুন না কেন, যে রোগেই ভুগুন না কেন, আমাদের লাইভ আপনাদেরকে অবশ্যই হেল্প করে। ডাক্তারবাবুদের সুপরামর্শ আপনারা পান। ঘরে বসে টিভির পর্দায় প্রোগ্রাম দেখে ফোন করার সুযোগ থাকে সরাসরি লাইভ প্রোগ্রামে এবং পাশাপাশি হেল্পলাইন নাম্বারে। হেল্পলাইন নাম্বারটা বারবার আমি শুরু থেকেই বলি, লিখে রাখুন, সবাই মন দিয়ে পরে যোগাযোগ করতে পারবেন। সকাল 10টা থেকে রাত 10টা হেল্পলাইন নাম্বার খোলা। এনবিপি ইউনানিয়া ডায়াবেটিস রিসার্চ সেন্টার, কমন নাম, সুনামের সাথে কাজ করে চলেছে। আমাদের পশ্চিমবঙ্গ তথাপি বাইরে, আমাদের ইন্ডিয়া এবং বিদেশেও প্রচুর মানুষ অনলাইনে কনসাল্ট করে নেন। রোগ ব্যাধি তো ঘরে ঘরে, কোনো একটা বাড়ি দেখাতে পারবেন না রোগ নেই। রোগে আক্রান্ত কেউ না কেউ পরিবারে আছেই আছে, আর যত দিন যাচ্ছে তত বাড়ছে কিন্তু। তো আজকে আমি ডাক্তারবাবুকে বললাম যে এত যন্ত্রণা, ব্যথা শরীরে, কখনো কখনো বাড়ে। অনেকে দেখবেন আগেকার দিনের মানুষরা, দিদা ঠাকুমারা বলতো পূর্ণিমা অমাবস্যা ব্যথা বাড়ে, সত্যি তাই। কিন্তু এখনো তো আমি ফলো করি কথাগুলো যে সত্যি বাড়ে। একটা ব্যাপার তো রয়েছে সায়েন্সের সাথে। তো অবশ্যই সব বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যে কোনো বিষয় নিয়ে ফোনে আসবেন। নানান রকম ব্যথা যন্ত্রণা নিয়ে আজকে কিন্তু টপিকটা আমরা সাজিয়েছি, এপিসোডটা এই টপিক নিয়ে আলোচনা করব। আপনাদের জন্য উপস্থিত স্টুডিওতে স্বনামধন্য ডাক্তারবাবু, আর সব ডাক্তারবাবুরাই ঘুরিয়ে ফিরিয়ে সব ক্লিনিক অ্যাটেন্ড করেন, চেম্বার অ্যাটেন্ড করেন এনবিপির, এবং টিভি প্রোগ্রাম অ্যাটেন্ড করেন। সবাইকেই দেখছেন, সবাই ওয়েল এক্সপিরিয়েন্সড এবং অবশ্যই কোয়ালিফাইড ডক্টরস, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ডক্টরস। একের পর এক সবাইকে পাই, সবার পরামর্শ আপনারা পান ঘরে বসে। লাইভ শুরু হয়ে গেছে, ফোন করবেন। আর উপস্থিত ডক্টর এস ভাদুরী। ডক্টর ভাদুরী নমস্কার, স্বাগত। নমস্কার। এত রকম ব্যথা, কোথা থেকে শুরু করবো বুঝে উঠতে পারছি না। মাথা থেকেই আজকে শুরু করি বরং। মাথার যন্ত্রণা কিন্তু কমন দেখা যায়। মাথা থেকে পা অব্দি সারা শরীরে নানান কারণে ব্যথা যন্ত্রণায় আক্রান্ত মানুষ। তো মাথা ব্যথা নিয়ে অনেক ফোন পাই, কিন্তু মাথা ব্যথা অনেকে ভাবেন টেনশন হচ্ছে, মাথা ব্যথা, গ্যাস হচ্ছে, মাথা ব্যথা কমন, এগুলো আমরা ধরে নিই। কিন্তু সত্যি কি তাই? ভেতরে ইন্টারনাল ব্যাপারও তো থাকে অনেক কিছু। ব্রেনটাকে সজাগ রাখতেই হবে কিন্তু। ব্রেন মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল অর্গান আমাদের। হার্ট, কিডনি, লিভারের পাশাপাশি ব্রেনও খুব। আর আজকাল ডেথ হওয়ার সময় ডক্টররা অপেক্ষা করেন যে ব্রেনটা ডেথ হয়েছে তো, তাহলে কতটা গুরুত্বপূর্ণ। এখন শুনি, 10 বছর ধরে শুনছি, আগে এতটা শুনিনি ছোটবেলায় আমরা। তো যাই হোক, ব্রেন ভীষণই একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের, সবটাই বোধহয় শরীরকে কন্ট্রোল করে ব্রেন। তো এই মাথা যন্ত্রণা নিয়ে ভাবলাম শুরু করি। ডক্টর ভাদুরী যখন আছেন, শুরু করি মাথা যন্ত্রণা নিয়ে, তারপর আস্তে আস্তে অন্যান্য ব্যথা যন্ত্রণার কথা আসবো। হ্যাঁ ডক্টর, কেন হয় মাথা যন্ত্রণা? দেখুন, এই যে ব্যথার ব্যাপারটা আমরা সবসময় আলোচনা করি, বিভিন্ন ধরনের যে ব্যথাগুলো হয়, এটা হচ্ছে একটা উপসর্গ, মানে একটা সিমটম। আমাদের মাথা ধরার ব্যাপারটাও বলছি যে দেখুন, আমরা কখন কখন মাথা ধরার বা মাথা ব্যথাগুলো ফিল করি। ধরুন আপনি খুব বেশি কাজ করছেন, খুব মানসিক চাপ হয়ে গেছে, খুব সারাদিন খুব পরিশ্রম গেছে, রোদে বেরিয়েছেন, এসে টায়ার্ড হয়ে গেছেন, কিন্তু দেখছেন তখন তার সাথে সাথে টায়ার্ডনেসের সাথে সাথে মাথা ব্যথা। আপনি ভাবছেন যে 1 কাপ চা খেয়ে নিই, চাটা খেলে আমার একটু মাথা ব্যথাটা কমবে। বা ধরুন কেউ কফি খেতে চাইছেন, যে একটা কিছু স্টিমুলেন্ট আমার দরকার খাওয়ার জন্য, তাহলে মাথা ব্যথাটা কমবে। এই যে মাথা ব্যথাটা, সেটা কিন্তু সেরে যায় না সেই সময় কি হয়, আপনার যেহেতু একটা স্টিমুলেন্টের কাজ করে, আপনাকে ব্রেনটাকে একটু অন্যদিকে ডাইভার্ট করে দেয়, ঠিক আছে? আপনি একটু এনার্জেটিক হন, এটা একটা বড় কথা। তারপরে আমরা আবার তখন অনেক সময় কি হচ্ছে, বিভিন্ন ধরনের বাম ইউজ করছি, কিছু অয়েনমেন্ট ইউজ করছি, যাতে আমাদের মাথা ব্যথাটা না হয়। দেখুন, এটা হচ্ছে আপনার টেম্পোরারি রিলিফ। এবার আমাদের তাহলে মাথা ব্যথাটা মানে ঠিক করতে গেলে বা ব্যথার উপশম করতে গেলে প্রথম কি করতে হবে, আমাদের জানতে হবে ব্যথাটা কেন হচ্ছে। মাথা ব্যথার মধ্যে দুটো জিনিস আমরা খুব বেশি পাই পেশেন্টদের মধ্যে, যেটা হচ্ছে, একটা হচ্ছে সাইনোসাইটিস বা সাইনাসের সমস্যা যেটা, আরেকটা হচ্ছে মাইগ্রেনের সমস্যা। এই দুটোর মধ্যে দুটো কিন্তু এক ধরনের ব্যথা নয়। আমি যদি সাইনাসের কথা বলি, সাইনোসাইটিস যেটা, সেটা কি ধরনের ব্যথা?
আমাদের কিন্তু সাইনাস গ্ল্যান্ড আছে, যেগুলো আমাদের ভুরুর ওপরে থাকে কিছুটা, আবার চোখের নিচে এই জায়গাগুলোতে থাকে গ্ল্যান্ডসগুলো। এবার এই গ্ল্যান্ডসগুলোর মধ্যে না মিউকাস এসে জমে থাকে। যখন মিউকাসটা বেশি জমে যায় এবং দেখা যাচ্ছে ঠান্ডা লাগলো খুব, তখন ঠান্ডা লাগলে কি হয়, মিউকাসের গ্রোথটা বেড়ে যায়, মানে মিউকাস বেড়ে যায় আমাদের শরীরের মধ্যে, ঠিক আছে। কফ, যেটা আয়ুর্বেদায় বলে কফ, সেই কফটা কিন্তু বেড়ে যায়। তো এই সাইনাসের প্রবলেম কাদের হয়? যাদের এই সাইনাস গ্রন্থিগুলোর মধ্যে কফটা বেশি পরিমাণে জমতে থাকে। তখন কি হয়, আপনার যদি ওই জায়গাটা যখন ড্রাই হয়ে যায়, মানে সাইনাসগুলো ওখানে গিয়ে জমতে থাকে, তখন আপনি মাথা নিচু করলে দেখবেন মাথা ব্যথা করছে, কারণ নাক দিয়ে সর্দি আছে, তার সাথে সাথে এই জায়গাগুলোতে গিয়ে জমছে। অথবা আপনি সাইনাসের প্রবলেম আছে, আপনি বেশি একটু রোদে গেলেই দেখবেন মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে, এইগুলো। আবার একটা ব্যাপার আছে যে আমাদের নার্ভের থেকে, মানে বা ব্রেনের থেকে যেটা হয় সেটা হচ্ছে মাইগ্রেনের পেন। ওটা একটা কিন্তু নার্ভ রিলেটেড বা ব্রেন রিলেটেড প্রবলেম। ওটাও কিন্তু দেখবেন যখন খুব বেশি স্ট্রেস হয়, তখন কিন্তু দেখা যায় আমাদের মাইগ্রেনের পেইনটা বেড়ে গেছে। এবং ওটা হলে কি হয়, আপনার দেখবেন কি হবে, আপনার অন্ধকারে থাকতে ভালো লাগবে, মনে হবে কারোর সাথে কথা বলবো না, অন্ধকারের মধ্যে শুয়ে থাকি। আর ওটা এমন সিভিয়ার হতে পারে যে আপনার বমি ভাবও চলে আসতে পারে, অনেকে বমিও করে ফেলে, এতটা সিভিয়ার এক একজনের ক্ষেত্রে হয়। মনে হয় তাকিয়ে থাকবো না, চোখ বন্ধ করে থাকি, এই প্রবলেমগুলো কিন্তু হয়। এই দুটো ব্যথা কিন্তু আলাদা আলাদা এবং তার ট্রিটমেন্টও আলাদা। একটা সুখবর এটাই যে দুটো ট্রিটমেন্টেরই কিন্তু, মানে প্রবলেমেরই কিন্তু ট্রিটমেন্ট আমাদের এমবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদায় রয়েছে। তো একটা ফোন আছে, দেখে নি, ফোনটা নিয়ে আমরা আলোচনায় আবার আসছি। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। একটু ডাক্তারের সাথে একটু কথা বলতে চাই। আমার না মাঝে মাঝে মাথা ধরে, এটা নিয়ে আমরা আলোচনা করছি আজকে। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে এটা চশমা ছিল, চশমা তো ডাক্তার দেখিয়ে চশমা নিয়েছি, হয়তো ভালো থাকি, আবার দুটা আবার কি মাথা ব্যথা করে, ভালো ব্যথা করবে, একটু ব্যথা করবে, মাথার তালুটা কপালটা এরকম ব্যথা করে, কিছু হতে পারি না এরকম ব্যথাটা। আপনার প্রেসার কেমন থাকে? প্রেসার আছে? প্রেসার ওষুধ খান? প্রেসারের ওষুধ খেতে হয়? ও, তার মানে ওষুধ খেয়ে নরমাল আছে। আচ্ছা, দেখুন অনেক, আচ্ছা। আর আপনার যে আর আরেকটা কথা হচ্ছে, আপনার যে ঘাড়ে ব্যথা হয় তখন কি সাথে মাথাও ব্যথা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘাড়ে ব্যথা হয়। তবে জানি না থাইরয়েড আছে কিনা, আমি সেটা বলতে পারছি না, অনেকদিন আগে বলছিল। না, থাইরয়েডের কথা জিজ্ঞাসা করছি না আমি, যখন আমি থাইরয়েডের কথা বলছি না। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, মন দিয়ে একটু শুনুন। আপনি শুনুন, আপনি টিভিটা বন্ধ করে ফোনে কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, এবার শুনতে থাকুন আমি কি বলছি। বলে দিচ্ছেন ডাক্তার। দেখুন, আমাদের যে এই ব্যথাগুলো হয়, আপনার যেটা হচ্ছে, অনেক সময় কি হঠাৎ করে প্রেসার বাড়লে তাহলে মাথা দিয়ে যন্ত্রণা করে ঘাড়ের দিকে ব্যথাটা নামে, এরকম দেখা গেছে। আবার অনেক সময় যদি আমাদের গ্যাস হয়ে যায়, যেটা আগেই শুরুতে বলা হয়েছিল যে আমরা সবসময় ব্যথাটা তাহলে ভাবি যে গ্যাসের প্রবলেম কিনা, সেটা সব সময় না হলেও অনেক সময় কিন্তু গ্যাসের থেকেও মাথা ভার হয়ে যায়। হয়তো আপনার ঠান্ডা লাগেনি কিছু না, কিন্তু এমন খাদ্য খাবার খেয়েছেন বা অনিয়ম করেছেন, উপোস আছেন, তারপরে একটা অড টাইমে খেয়ে নিলেন এমন কিছু যেটা আপনার গ্যাস তৈরি হয়ে গেল হঠাৎ করে, তখনও কিন্তু দেখবেন আপনার হয়তো বুকে পিঠে ব্যথা হতে পারে, ঘাড়ে, মাথার তালুতে, এরকম জায়গায়ও কিন্তু ব্যথা হয়, মাথা ভার হয়ে যায়। অনেক সময় মনে হয় যে প্রেশার ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ভার হয়ে গেছে। এইগুলো একটা কিন্তু বড় ব্যাপার। তো ওটা হতে পারে। আবার এমনও হতে পারে যে আপনার স্পন্ডেলাইটিসের ব্যথা আছে, সেই ব্যথাটা ঘাড় দিয়ে নাবছে, তার সাথে সাথে হয়তো মাথাটা এতটাই ব্যথা হয় যে আপনার মাথাটা ধরে যায়, বা অন্য কোনো কারণেও ব্যথা হতে পারে। আপনার চশমা থেকে হয়নি, এটা আপনি নিজেই চশমা পাওয়ার চেঞ্জ করে নিয়েছেন, সেটা ঠিক আছে। তো এগুলোর কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। এবার ট্রিটমেন্ট বা আপনি কিভাবে বুঝবেন যে এটা আপনার কোনটা হয়েছে, এটা আপনার বোঝাটা সম্ভব না, কারণ আপনার ওই ব্যাপারটার অভিজ্ঞতা নেই।
আপনি কি করতে হবে তাহলে? আপনার তাহলে আমাদের কাছে আসতে হবে। আমাদের ডাক্তারবাবুরা যেখানে আপনার বাড়ির কাছাকাছি চেম্বারে বসছে সেখানে আসুন, এসে দেখান, এবং আগে কোথাও দেখিয়ে থাকলে তার প্রেসক্রিপশন এবং বা তার কোনো রিপোর্ট থাকে সেগুলোও নিয়ে আসুন। আমাদের ডাক্তারবাবুরা আপনাকে ভালো করে আলোচনা করে টেস্ট করে যদি বুঝে যাবেন যে আপনার কি কারণে এই ব্যথাটা হচ্ছে, এবং সেই অনুযায়ী যখন ট্রিটমেন্ট করবেন ওনারা, অটোমেটিক দেখবেন আপনার প্রবলেমটা কিন্তু পার্মানেন্টলি সলভ হয়ে গেছে। এখন যেটা আপনার জন্য মাঝে মাঝে হচ্ছে, ব্যথাটা মাঝে মাঝে ঠিক হয়, মাঝে মাঝে হয়, সেগুলো কিন্তু তখন থাকবে না। বাহ, মাথা যন্ত্রণা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, একজন পেশেন্ট ফোনও করলেন, তারও কিন্তু মাথায় যন্ত্রণা হচ্ছে, কারণটা খুঁজে বার করতে হবে। তারপর তো আমাদের এনবিপি আছেই, সবার বন্ধু হয়ে রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আর অবশ্যই আপনাদের হাত ধরাটা কর্তব্য, কিন্তু আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এনবিপির হাত ধরলে সুস্থতা লাভ করবেনই করবেন। এনবিপির আজ থেকে নয়, বহু বছর ধরে এনবিপি আমাদের পাশে আছে। আমাদের সমাজে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও তাদের রয়েছে। হেল্পলাইন নাম্বার খোলা, কথা বলুন 9830235527 অথবা 37। চলে আসে ডক্টর ভাদুরী, আবার ব্যথার এই কারণগুলো নিয়ে আপনি বলছিলেন, আর তারপরে আমাদের কি করণীয় সেগুলো একটু জেনে নেওয়াটা দরকার। দেখুন, এই মাথা ব্যথা যখন হচ্ছে, কারণটা যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু মানুষ ভুল পথে চলবে। কি করবে? ব্যথা হচ্ছে, ব্যথার একটা বড়ি খেয়ে নেবে দোকান থেকে কিনে। আদৌ সেই বড়িটা ঠিক কিনা ওনার জন্য, সেটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে, জোর করে যদি ব্যথাটাকে ডেইলি চাপিয়ে রেখে দেওয়া যায়, সেটা ব্যথার অনুভূতিটা আমাদের হবে না, কিন্তু ব্যথার কারণটা কিন্তু রয়ে যাবে। যদি ব্যথার কারণটা রয়ে যায়, আজকে এটা আমরা বুঝতে পারছি না কি কারণে ব্যথা, কিন্তু এটা যদি কোনো বড় কোনো সমস্যা হয়ে থাকে ভেতরে, কিন্তু সেটা বোঝা যাবে না যদি আপনি ব্যথার ওষুধ খেয়ে খেয়ে এটাকে কমিয়ে রাখেন। তার সাথে সাথে ব্যথার ওষুধের সাইড এফেক্ট আছে জানেন, সেই নিয়মিত খেতে খেতে দেখা যাবে যে লিভারটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে, কিডনির ওপরে এফেক্ট পড়ছে, কিডনি ড্যামেজ হচ্ছে, কারণ এই ব্যথার ওষুধগুলো কিন্তু সাংঘাতিক একটা বাজে এফেক্ট থাকে। ঠিক আছে, তার জন্য কি করতে হবে? প্রথম কথা, আপনার আসতে হবে আমাদের এখানে। এলে ডাক্তারবাবুরা আপনাকে তো ওষুধ দিয়ে চিকিৎসা করবেই, তার পাশাপাশি যদি প্রয়োজন হয় পঞ্চকর্মা থেরাপি তার ব্যবস্থা রয়েছে, তা দিয়েও চিকিৎসা করবে, এবং আপনাকে প্রপার গাইড করে দেবে যে আপনার সমস্যাটা যাতে আর কোনোদিন ফিরে না আসে, তার জন্য কিভাবে আপনার চলা উচিত, কি খাবেন কি খাবেন না, কোন যোগাসন করবেন, অভ্যাস করবেন রেগুলার, কি করবেন না। ঠিক আছে, এরকম বিভিন্ন পদ্ধতিগুলো আছে যেগুলো আপনাকে সুস্থ থাকতে সব সময়ের জন্য সাহায্য করবে। এটা কিন্তু সব জায়গায় এরকম ভাবে গাইড করে দেওয়া হয় না, কিন্তু আমাদের এনবিপিতে কিন্তু এইভাবেই প্রত্যেক পেশেন্টকে কিন্তু একটা গাইডেন্স দেওয়া হয়। যতদিন চাইবেন আপনি কিন্তু আমাদের এই হেল্পটা পেতে থাকবেন। আচ্ছা, এরপরে যদি আমরা মাথার ব্যথার থেকে অন্য ব্যথার দিকে স্পন্ডিলাইটিস, আর্থ্রাইটিস, ঘাড়ে আস্তে আস্তে আমরা নাম ঘাড়ে আর শোল্ডারে, পিঠে ব্যথা। এবার দেখুন, যেটা ঘাড়ে ব্যথা হয়, ঘাড়ের ব্যথাটা আমরা দুভাবে দেখতে পাই। একটা কি হয়, যে ঘাড়ের ব্যথা হয়েছে, ঘাড়টা সামনের দিকে যাতে না ঝুঁকতে হয় সেটা আমরা পরামর্শ দিই, কারণ ওখানে স্পন্ডেলাইসিস হয়েছে বা স্পন্ডেলোসিস হয়েছে। এবার একটু সঙ্গে থাকুন, একটু নিয়ে যাবো কি? হ্যাঁ, আচ্ছা, নিয়ে আবার আসছে আমরা ঘাড়ের ব্যথার ব্যাপারে। হ্যাঁ, বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে? নমস্কার, বলুন। হ্যাঁ, আমার খুব ব্যথা হচ্ছে, মানে একটু বেশি কাজকর্ম করলে, বেশি চলাফেরা করলে কোমরে ব্যথা হয়, হাতের ব্যথা হয়, আবার একটু পিঠের দিকে দিয়ে ব্যথাটা হয়। হ্যাঁ, তো একটু কি করি, হাতটা লাগাই, পায়েও লাগাই, হাতেও লাগাই, পিঠেও লাগাই, আর মাঝে মাঝে তো একটুখানি ওষুধ খেতেও হয়। তো এরকম ব্যথা হচ্ছে কেন আমার, মানে ঠান্ডার জন্য খুব বুঝতে পারছি। কতদিন ধরে এই ব্যথাটা পাচ্ছেন? কতদিন হচ্ছে? এটা হচ্ছে 2 মাস, ঠান্ডাটা পড়ার পর থেকে হচ্ছে। আচ্ছা আচ্ছা, 2 মাস ধরে হচ্ছে ঠান্ডাটা পড়ার পর। আচ্ছা, আপনি শুনুন, আমি বলছি। আচ্ছা, ডাক্তারবাবু আলোচনা করছেন। হ্যাঁ, বলুন, আপনি বলুন। আচ্ছা, আপনি এবার শুনুন, ডাক্তারবাবু আপনার কেসটা শুনে এবার এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন, টিভিতে শুনুন, ঠিক আছে?
ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, এইটা কি হচ্ছে দেখুন, প্রথম কথা আমি একটা কথা বলি যে আমাদের ত্রিদোষ আছে, আয়ুর্বেদ মতে বলে ত্রিদোষ আছে, বায়ু, পিত্ত, কফ। বায়ু প্রকৃতির বা বায়ুর যদি প্রকোপ বেড়ে যায়, ঠিক আছে, কোন মানুষের বায়ুটা বেশি মানে যদি অসুখ হয়, তার মধ্যে তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা বেড়ে যাবে এবং সেই রিলেটেড রোগগুলো হবে, ঠিক আছে, বায়ু, পিত্ত, কফ। যাদের ধরুন বায়ু প্রকৃতিটা বেড়ে যাবে তাদের মধ্যে কিন্তু ব্যথার সমস্যাগুলো দেখা যাবে এবং শরীর দেখবেন খুব ড্রাই থাকে তাদের। এবং তার পাশাপাশি দেখবেন তাদের মধ্যে কি হবে, এই যে বায়ু মানে কি, বাতাস, বাতাস কি ঘুরে বেড়ায়, যেহেতু ঘুরে বেড়ায় শরীরের মধ্যেও কিন্তু এই বায়ুটা ঘুরে বেড়ায়। তাতে কি হয়, কখনো দেখবেন যে হাঁটুর মধ্যে ব্যথা হচ্ছে, কখনো দেখবেন যে কোমরে ব্যথা হচ্ছে, কখনো অ্যাঙ্কেলে ব্যথা হচ্ছে। একটা ব্যথার থেকে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যথা হবে, মানে বেড়ে যাবে ব্যথাটা। সৃষ্টি হয়েছে ব্যথাটা অন্য কারণে, কোথাও ক্ষয় হয়েছে, কোথাও চাপ লেগেছে, কোথাও অতিরিক্ত কাজ করে ফেলেছে, এটা। কিন্তু যখনই ওটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে ব্যথাটা বেড়ে যাবে। রোগটা আলাদা ব্যাপার, একটু বুঝুন। আপনার হাঁটু ক্ষয় হয়ে গেছে, ঠিক আছে, ওটা হচ্ছে রোগ। তার জন্য কি সিমটম দেখতে পাচ্ছেন আপনি, যে আপনার ব্যথা হচ্ছে, এটা একটা বড় সিমটম। এই যে ব্যথাটা হচ্ছে তার কারণ হচ্ছে আপনার যে বায়ু প্রকৃতি মানে বায়ু দোষটা সেটা কিন্তু বেড়ে গেছে শরীরের মধ্যে, তার জন্যই ব্যথাটা বেশি আপনি ফিল করছেন। এবং যখন শীতকালটা পড়ে তখন এই বায়ুর ব্যাপারটা কিন্তু যাদের মধ্যে একটু বায়ুর দোষ আছে, বায়ু দোষটার ইমব্যালেন্স আছে আর কি, সমানভাবে নেই, তিনটে দোষ, তাদের ক্ষেত্রে দেখা যাবে তাদের ব্যথায় খুব যন্ত্রণা পাচ্ছে, তারা কষ্ট কিন্তু খুব পাচ্ছে। তো এইভাবে ব্যাপারটা কিন্তু আসছে। তো আপনার এটার জন্য কিন্তু ট্রিটমেন্ট করাতে হবে প্রপার। আমাদের কাছে তাই এই আছে, যেই ট্রিটমেন্টের মাধ্যমে আপনার যে এই ত্রিদোষটাকে ব্যালেন্স করে দেওয়া হবে, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে, অটোমেটিক আপনার ব্যথা কিন্তু আর ফিরে আসবে না। দেখুন কোথায় না ব্যথা যন্ত্রণা, একদম সারা শরীরে ব্যথা, মাথা থেকে শুরু করলাম পায়ের গোড়ালি অব্দি ব্যথা, আস্তে 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 আমরা যাবো এবার কাঁধ অব্দি এসছি, কাঁধেও কিন্তু ব্যথা, শোল্ডারে ব্যথা, এরপর পিঠে, কোমরে, পায়ে, হাঁটুতে, সব নিয়ে আলোচনা করব। ডক্টর মাধুরী আছেন আমাদের সঙ্গে, আর হেল্পলাইন নাম্বার খোলা রেড বক্সে, সবাই লিখে রাখুন, কথা বলে নেবেন। আপনার কাছাকাছি কোথায় আমাদের চেম্বার ক্লিনিক এনবিপির, জেনে চলে আসবেন। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয়, পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয়, টক্সিন ফ্রি করে দেওয়া হয় বডিকে, ওষুধ ইনটেক করবেন, পাশাপাশি এক্সারসাইজ, যোগা, মেডিটেশন, প্রাণায়াম এবং পঞ্চকর্মা ট্রিটমেন্টে আপনি সুস্থ হতে বাধ্য। সবকিছু আমাদের আছে, কিন্তু প্রোডাক্ট আছে সব, মাথার চুলের এবং স্কিনের সব প্রোডাক্ট আমাদের এনবিপি লাগ এলিগেন্সের আন্ডারে কিন্তু রয়েছে নানান প্রোডাক্ট। এটা একটা উইংস অফ আমি বলবো এনবিপি, আমাদের লা এলিগেন্স, সেগুলো নিয়েও পরে আলোচনা করবো। কেউ একজন আছেন ফোনে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন বলুন। হাতে ব্যথা? হাতের কোন জায়গায় ব্যথা? হাতে কোথায় ব্যথা হচ্ছে? দুটো হাতেই? আচ্ছা, আপনার নাম কি? পান্টিদা। কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? ট্যাংরা। ট্যাংরা। বলছি কতদিন ধরে ব্যথাটা হচ্ছে? অনেকদিন। আপনার কি ভারী কাজ করতে হয়, কিছু ভারী তুলতে হয় বা? হ্যাঁ, করতে হয়। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, শুনুন আপনি টিভিতে। ব্যথার ব্যাপারটা যেটা, সেটা শুধু ব্যথা বললে তার সমাধান কোনোদিনই হবে না। এটা আমাদের কাছে আসতে হবে, ঠিক আছে, এসে দেখাতে হবে। দেখালে তারপরে ঠিক করা যাবে যে আপনার কি কারণে ব্যথা হচ্ছে, সেইভাবে আপনার চিকিৎসা হবে এবং আপনি সুস্থ হয়ে উঠবেন। আমরা একটু ঘাড়ের ব্যথার দিকে থেকে কথা বলা শুরু করি। ঘাড়ে যেটা বললাম আমি, স্পন্ডেলাইটিসের ব্যথা হয়। স্পন্ডেলাইটিসের মানে কি, আমাদের যে ঘাড় আছে তার ওখানে কতগুলো ছোট ছোট হাড় আছে, সার্ভাইকেল স্পন্ডেলোসিস বা স্পন্ডেলাইটিস বলা হয় সেটাকে। ঘাড়ের যে হাড়গুলো আছে সেখানে যখন ব্যথা হচ্ছে একটা লেভেল মানে একটা পরিস্থিতি, তাকে সার্ভাইকেল স্পন্ডেলোসিস বলা হয়। এবং তারপর যখন সেটা আরো একটা বাজে আকার ধারণ করে, খুব বাজে মানে বাড়াবাড়ি হয়ে যায়, সে স্পন্ডেলাইটিস হয়ে যায়। আর এইবার এখানটায় কি হয়, হতে পারে যে আপনার ঘাড়ের যে কার্ভেচার, বক্রতাটা, সেটা নষ্ট হয়ে যায়। কিভাবে নষ্ট হয়,
অতিরিক্ত আপনি সামনের দিকে ঝুঁকে ঝুঁকে দিনের পর দিন বছরের পর বছর কাজ করতে করতে দেখা যাবে একটা টাইমে ওই বক্রতাটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তখন কিন্তু দেখা যাবে যে আপনার ব্যথার সৃষ্টি হবে, কারণ তখন নার্ভের উপরে চাপ পড়বে, রক্ত চলাচলে বিঘ্ন ঘটবে এবং আপনার ব্যথার সৃষ্টি হবে। আবার অনেক সময় এটা দেখা যায় যে আপনার শারীরিক পরিস্থিতির জন্য আপনার ওখানে যে হাড়গুলো সেগুলো ক্ষয় হচ্ছে অথবা একটার সাথে আরেকটা জয়েন্ট হয়ে যাচ্ছে, তখন ওখানে স্টিফ হয়ে যাবে জায়গাগুলো এবং তখন নাড়াচড়া করতেও ব্যথা হবে বা সামনের দিকে ঝুঁকতেও ব্যথা হবে এবং দেখা যাবে তখন পেইন এতটা হচ্ছে আপনার মাথা ঘোরাবে, বমি পেয়ে যাবে, এই সিচুয়েশনগুলো আসবে। আর অনেকের ক্ষেত্রে দেখা যায় এরকম সিচুয়েশনে ব্যথাটা যখনই উঠবে আপনার ঘাড় দিয়ে নেমে হাতের দিকে চলে আসবে। এগুলো খেয়াল রাখবেন, এগুলো কিন্তু হাতে আপনার মানে আপনার সার্ভাইকাল স্পন্ডেলোসিসের বা স্পন্ডেলাইটিসের পেইন হতে পারে, কারণ এটাও হতে পারে যে আপনার কোনো হার্টের প্রবলেম হচ্ছে, তার থেকেও হতে পারে। আপনি ডিসিশন নেবেন না, আপনার কি করতে হবে, তৎক্ষণাৎ কিন্তু একবার ডাক্তারবাবুদের দেখাতে হবে। এবার আমাদের যেখানে চেম্বার আছে সেখানে গিয়ে এগুলো দেখালে আমাদের ডাক্তারবাবুরা ফিক্স করতে পারবে যে আপনার কি কারণে প্রবলেম হচ্ছে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করলে আপনার সেই ব্যথাগুলো কমে যাবে এবং কারণগুলোও কিন্তু ঠিক হয়ে যাবে। আর একটা ফোন আছে, একটু দেখে নি, তারপর আবার আলোচনা ফিরছি। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি দেওয়ালা থেকে বলছি। বলুন। বলছি আমার মায়ের মানে কোমরে ব্যথা হয়, এই ব্যাপারে একটু জানবো। আচ্ছা, কোমরে ব্যথা কতদিন ধরে ভুগছেন উনি? মানে ওই 1.5 বছর 2 বছর ভুগছে, মানে মা একটু মানে মোটা হয়ে যাচ্ছিল, তাদের খুব হাঁটছে, সকালে উঠে হাঁটছে। আচ্ছা আচ্ছা। হাঁটতে হাঁটতে মানে কোমরে ব্যথাটা শুধু হাঁটার জন্যই হচ্ছে। আচ্ছা, ওনার ওজনটা কি কমেছে এখন না একই আছে? না, একটু কমেছে। আচ্ছা, এখন ওজন কত? সেটা এখন এই মুহূর্তে বলতে কয়েকদিন করানো হয়নি, কয়েক মাস আগে করানো হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলছি আপনাকে শুনুন। আচ্ছা, আপনি শুনুন। আপনি একটা ভালো প্রশ্ন করেছেন যে ব্যথাটা কি হাঁটার জন্য হয়েছে, ওনার চেহারা ভারী হয়ে গেছিল, হাঁটছিল। হ্যাঁ, এটা একটা খুব সুন্দর, উনি মোটা হয়ে গেছেন, এবার হাঁটছিল, বেশি হাঁটলে কি তার জন্য হয়েছে? ভালো প্রশ্ন। দেখুন, প্রথম কথা হচ্ছে যাদের মোটা চেহারা, একটু আরেকজনকে কি নিয়ে উত্তরটা দেবেন? আমি দেখে নি, তাহলে আরেকজন আছেন, একবারে দুজনের উত্তর দিয়ে দেবেন ডাক্তারবাবু। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে আমাদের মেয়ে আছে, মেয়ে 26 বছর বয়স। হ্যাঁ। তো ওর কি হচ্ছে না, আজ 1 মাস হয়ে গেছে, ওই গলার যে পিছনের সাইডে যে গলার পিছনে যে গর্দান আছে, ওরকম থেকে নিয়ে আর ওই একটা ডান হাত খুব ব্যথা হয়। এত ব্যথা, 1 মাস থেকে অনেক ওষুধ ডাক্তার দেখিয়েছি, ফটো করিয়েছি, ওটা কিছু বেরোই নেই, কিন্তু ব্যথাটা বেড়েই যাচ্ছে। ওই পাশে ছুটি পায় না, আর ওই হাত থেকে যদি একটু কিছু কাজকর্ম করে ওই হাত একদম বুঝতে পারে না। ওটা অনেক দূর, ওটা কি হচ্ছে সেটা বুঝতে পারছে। আচ্ছা, কোথা থেকে ফোন করলেন? হ্যাঁ, আমি এই এরকম করে কলকাতা থেকে। কলকাতা কোথায়? কলকাতায় এই শিয়ালদার কাছাকাছি থেকে। আচ্ছা, মেয়ের চেহারা কেমন? মেয়ের চেহারা ঠিক আছে, ফর্সা না, মোটা না, মোটা না পাতলা? না, মোটাও না পাতলা না, মোটামুটি। আচ্ছা। আর কখনো কি ওই হাতে আঘাত পেয়েছিল, চোট আঘাত পেয়েছে? অমনি শুয়ে উঠলো, শুয়ে উঠে কিছুদিন পরে কিছুদিন ব্যথা ব্যথাটা মানে এমনি ছুটি উঠি কিছু হয়েছে, আচ্ছা, হাতটা এরকম সোজা করতে পারে? হাত সোজা হয়, কিন্তু হাত থেকে যদি একটু কিছু কাজকর্ম করে ব্যথাটা বেশি হয়, কিন্তু কাজ করতে পারে না ডান হাত থেকে। আচ্ছা আচ্ছা, আপনি শুনুন, আমি বুঝতে পেরেছি। আপনি বললেন যে ব্যথাটা হচ্ছে হাত দিয়ে হয় আর ঘাড়ে হয়, তাই তো? ঘাড় থেকে হাতে হয়, এক সাইড। আচ্ছা ওই বাঁ দিকে না, ডান দিকে হাতে আর এই। আচ্ছা আচ্ছা, এক্সরে যে ফটো করেছিলেন কোন জায়গার করেছিলেন, ঘাড়ের না হাতের? ওই এক্সরে করেছে, ওই হাতেরই করেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। টিভিতে শুনুন, ডাক্তারবাবু বলছেন কেসটা নিয়ে। দেখুন, দুরকম ব্যাপার হয়। অনেক সময় কি হয়, আপনি শুনতে থাকুন টিভিতে। অনেক সময় কি হয়, ব্যথাটা হাড়ের কোনো গন্ডগোলের কারণে হয়,
আবার অনেক সময় দেখা যায় মাংসপেশির থেকে হচ্ছে, ঠিক আছে, মাংসপেশি এবং নার্ভ সেগুলো যদি দুর্বল হতে থাকে তখন কোনো কাজ করতে গেলে ব্যথা কিন্তু চলে আসবে, কারণ শক্তিটা কমে যায় হাতের। এবার এইটা কি কারণে হয়েছে, যেহেতু এক্সরে করে দেখেছেন যে এক্সরেতে কিছু নেই, মানে ঘাড়ের কোনো সমস্যা নেই, হাতের কোনো সমস্যা নেই, তাহলে এটা কিন্তু সফট টিস্যু যেটা বলি আমরা, মানে মাংসপেশির কোনো একটা সমস্যার থেকে হয়তো এটা হচ্ছে। এবার ঠিক কি হচ্ছে সেটা কিন্তু আমাদের এখানে আসলে জানা যাবে। এবং দেখুন, আপনি যাকে দেখিয়েছেন ডাক্তারবাবু বলেছে কেন হয়েছে বুঝতে পারছি না, কিন্তু আমাদের এখানে আসলে আমরা বুঝতে পারবো, কারণ এখানে অনেক ধরনের পদ্ধতি আছে আয়ুর্বেদে, যে পদ্ধতির মাধ্যমে কারণটা খুঁজে পাওয়া যায়, প্রথম কথা কেন হচ্ছে ব্যাপারটা। তার পাশাপাশি এখানে যে ট্রিটমেন্ট আছে, শুধু ওষুধের মাধ্যমে নয়, শুধু বড়ি নয়, তার সাথে কিন্তু দাওয়াই শুধু হবে না, সেখানে তার সাথে কিন্তু পঞ্চকর্মা ট্রিটমেন্ট আছে। যদি পেশেন্টের প্রয়োজন থাকে যে পঞ্চকর্মা ট্রিটমেন্ট দিতে হবে, না হলে সারবে না, তাহলে আমরা ডাক্তারবাবুরা আমাদের এখান থেকে বলবে যে পঞ্চকর্মা ট্রিটমেন্টটা নিতে হবে, ওষুধও খেতে হবে, পঞ্চকর্মা নিতে হবে। এবার সবগুলোই বোঝা যাবে যদি আপনি এখানে আসেন। আর আরেকটা কাজ করবেন, রেগুলার একটু রোদের মধ্যে হাতটা দিয়ে শুতে, মানে বসতে বলবেন বা দাঁড়াতে বলবেন, ঠিক আছে। ওই যে সূর্যের আলোটা, ওটা ভিটামিন ডি তৈরি হয়, ভিটামিন ডি মাংসপেশির জন্যও লাগে, আবার ধরুন আপনার হাড়ের জন্যও লাগে, ঠিক আছে, স্ট্রং করবে ওটা করুন। আর একবার আমাদের চেম্বারে এসে দেখিয়ে নিন ডাক্তারবাবুদের, আপনার কাছাকাছি যে চেম্বার আছে আমাদের সেখানে আসুন, এসে দেখান। এই প্রবলেমটা নিয়ে চিন্তা করবেন না, কিন্তু বেশি দিন ফেলে রাখবেন না, ফেলে রাখলে কি হবে, আস্তে আস্তে প্রবলেমটা আরো বাড়তে থাকবে। এক গ্লাস জল যে তুলতে পারছে না, তার হাতের কিন্তু কন্ডিশন খুব একটা ভালো নেই, ঠিক আছে। তার জন্য কি হয়েছে অ্যাকচুয়ালি সেটা কিন্তু দেখার জন্য আপনার আমাদের সেন্টারে আসতে হবে। আগের জন বললেন মায়ের কোমরে ব্যথা, মোটা ছিল, হাঁটাহাঁটি করে, এই উত্তরটা আমি দিচ্ছি। দেখুন, যে কোনো ব্যাপারে যদি, মানে ব্যথার ব্যাপারে যদি তাদের মোটা চেহারা থাকে, তাহলে কিন্তু ব্যথা বাড়ার চান্সটা বেশি থাকে, কারণ ক্ষয়ক্ষতিটা বেশি হয়। হ্যাঁ, তো মা ছিল মোটা, এবং যাদের ভারী চেহারা হবে, মোটা চেহারা হবে, তাদের একটা জিনিস হয়, কোমরের যে হাড়গুলো সেগুলো যেরকম ভাবে বেঁকা থাকে তার থেকে বেশি বেঁকে যায়। যখনই বেশি বেঁকে যাবে তখন কিন্তু ওইখানে নার্ভের ওপর এবং রক্তনালীর ওপরে কিন্তু চাপ পড়ে, ওইখান দিয়ে যে নার্ভগুলো বা রক্তনালী গেছে সেগুলো, ঠিক আছে, তখন ব্যথাটা বেশি লাগে। এবার মা যে হাঁটছে, হাঁটা খুব ভালো, এবার হাঁটতে গিয়ে অনেকক্ষণ যখন হাঁটছে তো মাংসপেশিগুলো টায়ার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং শরীরের যে ওজনটা সেটা কিন্তু ওই জয়েন্টের উপরে পড়ছে, পুরো যে শরীরের ওজনটা সেই হাড়ের উপরে পড়ছে, এবং আস্তে আস্তে তার জন্য কিন্তু ব্যথাটা বাড়বে। কি করতে হবে, মার ওজন কমানোর জন্য আরো অনেক পদ্ধতি আছে, তার কিছু আয়ুর্বেদিক ধরন আছে, খাদ্য খাবারের তালিকা আছে, নিয়ম আছে, সেগুলো করলেই মায়ের ওজন কিন্তু কমে যাবে। হেঁটে হেঁটে কিন্তু ওজন কমাতে হবে না, কারণ সবার জন্য হাঁটাটা না, ঠিক আছে। তো মায়ের বয়স হয়েছে, সে যদি এখন বেশি হেঁটে ফেলে তাহলে কিন্তু প্রবলেমগুলো আসবে। আমরাও দেখবেন নিজেরা যখন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি তখন কোমরের মাংসপেশিগুলো ধরে নেয় এবং আমাদের ব্যথা লাগে, তখন কষ্ট হয় দাঁড়াতে। তেমনি মার ক্ষেত্রেও তাই, হাঁটছে যখন তখনও মাংসপেশিগুলো কিন্তু টায়ার্ড হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু ব্যথাটা বেড়ে যাচ্ছে। আপনারা আমাকে নিয়ে আমাদের এখানে নিয়ে আসুন মাকে, ওজনও কমে যাবে, আর যেটা ব্যথা হয়েছে সেটাও কিন্তু কমে যাবে আমাদের ট্রিটমেন্টে। বাহ, হেল্পলাইন নাম্বার খোলা, কথা বলুন, এরপর ইন্টারভিউ বাইটে যাব আমরা। আমি একবার বলে দিই, কলকাতায় আমাদের চেম্বার ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা এবং মধ্যমগ্রাম। কলকাতার মধ্যে রেগুলার চেম্বার, প্রতি সপ্তাহে চেম্বার আছে কিন্তু। আচ্ছা, এছাড়া হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজারে আপনারা পাচ্ছেন। অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন সবাই, আমাদের চেম্বারগুলি কিন্তু আপনাদের জন্য রয়েছে। আমি এবার বলে দিই আপনাদের আমাদের রিসেন্ট চেম্বারগুলি কোথায় কোথায়, একটু শুনে নিন আপনারা। হ্যাঁ, আচ্ছা, বর্ধমানে আছে ডক্টর এন ভট্টাচার্য, মালদায় আছেন ডক্টর এস ঘোষাল, এছাড়া অবশ্যই কিন্তু হলদিয়াতে ডক্টর এ হালদার, আগরতলায় ডক্টর বি শর্মা, শিলচরে ডক্টর এন ভট্টাচার্য, আরামবাগে ডক্টর এ হালদার, এছাড়া কুচবিহারে ডক্টর এস ঘোষাল, দুর্গাপুরে ডক্টর এস ভাদুরী। দুর্গাপুরে কিন্তু ডক্টর এস ভাদুরী কালকেই থাকছেন, কালকে দুর্গাপুরে থাকছেন। আপনারা ইমিডিয়েট দুর্গাপুর যারা দেখাবেন আজকেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিন কিন্তু। হ্যাঁ, দুর্গাপুরে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। আচ্ছা, তারপরের চেম্বার হচ্ছে বনগা, ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে। আচ্ছা, শ্যামপুরে ডক্টর এস ঘোষাল,
দিল্লিতে ডক্টর বি শর্মা যাচ্ছেন 22 তারিখ। দিল্লি ডক্টর বি শর্মা আমাদের সিএমডি, চিফ মেডিকেল ডিরেক্টর অফ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, তিনি নিজে দিল্লির চেম্বারে যাচ্ছেন 22 তারিখে, উনি কিন্তু থাকবেন দিল্লিতে। আচ্ছা, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, এছাড়া শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার, বাঁকুড়াতে ডক্টর এস ভাদুরী, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, বোলপুরে আবার ডক্টর এস ভাদুরী থাকছেন, যিনি আজকে আমার সাথে আছেন প্রোগ্রামে, আমাদের লাইভ প্রোগ্রামে। আচ্ছা, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, গঙ্গাসাগরে আবার ডক্টর এস ভাদুরী থাকবেন, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা। নতুন দুটি চেম্বার ওপেনিং হচ্ছে, আমি বারবার বলছি সব প্রোগ্রামে, আমাদের পুরুলিয়া ঝাড়গ্রাম, কিন্তু পুরুলিয়া ঝাড়গ্রামে ওপেনিং হচ্ছে, ডক্টর শর্মা নিজে থাকবেন। আমাদের সিএমডি, চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা 1 তারিখ পুরুলিয়া মার্চের, আর 2 তারিখ মার্চের ঝাড়গ্রামে নিউ ওপেনিং চেম্বার হচ্ছে। আমরা কিন্তু ডক্টর শর্মাকে পাচ্ছি, আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন। আগামীকাল দুর্গাপুর, ডক্টর ভাদুরী নিজে থাকবেন, যোগাযোগ করতে পারেন। 22 তারিখ দিল্লি, আবারও বলে দিলাম ডক্টর শর্মা যাচ্ছেন দিল্লিতে, 2 মাস পর আবার চেম্বার হচ্ছে দিল্লি। আর 1 তারিখ 2 তারিখ নিউ ওপেনিং, নতুন চেম্বার আমাদের পুরুলিয়ায় হচ্ছে 1 তারিখ, আর 2 তারিখ ঝাড়গ্রামে ডক্টর শর্মা নিজে থাকবেন। আর হাওড়া, কলকাতা তো রেগুলারলি পঞ্চকর্মা ট্রিটমেন্টও হয়। এবার চলুন আমরা একটু পেশেন্টদের ইন্টারভিউ বাইট শুনে নিই, তারপর আমরা আবার স্টুডিওতে ব্যাক করবো, আরো কিছুক্ষণ থাকবো, আবার ফোনও নেব। তখন আপনারা হেল্পলাইন নাম্বারগুলো লিখে রাখুন, কিন্তু শুনে নি। চলুন। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন, সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা, আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ হলাম। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোর ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন।
এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার, এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181, তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীকান্তপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লারে। আচ্ছা, আপনি এই এনবিপি তে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপি তে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছি। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, একটু মাঝে মধ্যে একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ। হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকেই কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি সেই এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি। মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি।
ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। ম্যাডাম আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কতদিন হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছে? হ্যাঁ বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ম্যাডাম আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আচ্ছা, আপনি এনবিপি তে এসেছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম। ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন, কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটার কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য। ধন্যবাদ। নমস্কার। শুনলাম পেশেন্টরা কে কি বলছেন। আমরা স্টুডিওতে চলে এলাম। লাইভ প্রোগ্রাম এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। হেল্পলাইন নাম্বারগুলো লিখে রাখুন। আরো কিছুক্ষণ আছি আমরা সাথে আপনাদের। আপনারা ফোন করে আপনাদের যে কোনো প্রশ্ন রাখতেই পারেন। আমাদের সরাসরি লাইভ প্রোগ্রামে ডাক্তারবাবু উপস্থিত। আর অবশ্যই কিন্তু 9830235527 অথবা 37 আপনাদের জন্য হেল্পলাইন নাম্বার খোলা। ডক্টর মাধুরী তো আছেন। আমরা কাঁধে ব্যথা নিয়ে আলোচনা করছিলাম, এরপর পিঠে ব্যথা, কোমরে ব্যথা,
এগুলো শুনবো। ধাপে ধাপে আমরা কিন্তু একদম মাথা থেকে শুরু করেছি, পা অবধি যাবো, দেখি কতটা এগোতে পারি। হ্যাঁ ডাক্তার, কাঁধে ব্যথা, কাঁধের ব্যথাটা আমি বললাম ওই কারণগুলো হয়। এবার কাঁধের ব্যথাটা, ঘাড়ের ব্যথাটা বললাম, ঘাড়ের ব্যথাটা যেমনি হাত দিয়ে নেমে গিয়ে আঙুল অব্দি আসে, অনেকের ক্ষেত্রে সেটা হয়। আমাদের একজন যে কলার ছিলেন উনি বললেন যেটা, যে কোনো এক্সরেতে ধরা যায়নি, কারণ সেটা হচ্ছে মাসেল পেইন হতে পারে, নার্ভের ওপরে চাপ পড়ছে, মাসেল দুর্বল হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা সফট টিস্যু অনেক সময় ইনজিওর্ড হয়, আমরা ভুলে যাই, অনেক বছর পর হয়তো সেটা আবার রিল্যাপস করে, এটা হয়। আচ্ছা, তারপরে আরেকটা যেটা পেইন হয় আমাদের ঘাড়ের, ঘাড় থেকে এই যে আমাদের শোল্ডার জয়েন্ট, ঠিক আছে, ফ্রোজেন শোল্ডার, হ্যাঁ এটাকে বলা হয় যে ফ্রোজেন শোল্ডার। ফ্রোজ মানে ফ্রিজ হয়ে যাওয়া, ফ্রিজ হয়ে যায় জায়গাটা, মানে শক্ত হয়ে যায়। তখন হাতটাই যে আমি দেখাচ্ছিলাম তখন যে এইভাবে হাত তুলতে পারছে, ঠিক আছে, তার মানে ওই জিনিসটা করতে পারবে না, হাতটা সোজাসুজি তুলতে পারবে না। কি হবে, ওই জায়গাটা শক্ত হয়ে যাবে, ঠিক আছে। শক্ত হয়ে গেলে কি হবে, মাংসপেশিগুলো আটকে যায়, ওইখানে মুভমেন্টটা ঠিক মতো কিন্তু হবে না, এবং জোর করে হাত তুলতে গেলে প্রচন্ড পেইন হয়। এক একজন কেঁদে ফেলে, মানে হয়তো ভুলে গেছে ওই যে হাতটা যে তুলতে পারছে না, কোনোভাবে ঝাটকা লেগে গেল বাস, অথবা খুব কষ্টে কোথাও ধরেছে, ধরুন একটা বাসে যাচ্ছে, ব্রেক চিপে দিল, আবার লেগে গেল, কেঁদে ফেলে, এরকম অবস্থা কিন্তু এতটা পেইন। এবং এই রোগটা কিন্তু খুব ভোগায় মানুষকে, ঠিক আছে। তো এইটাকে কিন্তু ওরকম ফেলে রাখলে দিন দিন যত দিন বাড়বে ওইটা কিন্তু ওই শক্ত ভাবটা কিন্তু বেড়ে যাবে জয়েন্টের মধ্যে, এবং দেখা যাবে একটা টাইমের পর আর সহ্য করা যাচ্ছে না, তখন স্টেরয়েড ইনজেকশন দিতে হয়, এই করতে হয়, অনেক কিছু আছে ব্যাপার। আয়ুর্বেদে কিন্তু ওসব লাগে না, আয়ুর্বেদে ওরকম খুব ক্রিটিক্যাল সিচুয়েশন হলে তখন পঞ্চকর্মায় চলে যেতে হয়, আর না হলে কিন্তু মেডিসিনের দ্বারাই ওই প্রবলেমগুলোকে আমাদের এনবিপিতে কিন্তু সলভ করা যায়। তাদের তাই বলবো, যাদের ওরকম প্রবলেম আছে, বুঝতে পারছেন না কি থেকে হয়েছে, একবার আমাদের কাছে চলে আসুন, এখানে ডাক্তারবাবুরা সাজেস্ট করবে কি ট্রিটমেন্ট হবে, সেইভাবে ট্রিটমেন্ট করুন, দেখবেন প্রবলেমটা গায়েব হয়ে গেছে। এইভাবে এইবার আসি, এখান থেকে আমরা সোজা চলে যাই কোমরে। ঘাড় থেকে আমরা কোমরে, আমাদের দেখবেন বলা হয় যে লাম্বার পেইন বা লাম্বার স্পন্ডাইলোসিস বলে, বা লো ব্যাক পেইন, ঠিক আছে। সবসময় যে লো ব্যাক পেইন মানে কোমরের ব্যথা সবসময় স্পন্ডাইলোসিস হবে তাও না, ঠিক আছে। অনেক সময় কি হচ্ছে, লো ব্যাক পেইনটা মাংস পেশির থেকে হতে পারে, আমরা যেটা বললাম। অনেকেই দেখবেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাজ করে, তাদের হয়তো কোমরের হাড়ে কোনো ক্ষয় হয়নি, ওজন বেশি না, নর্মাল, কিন্তু তাদেরও কিন্তু কোমরে ব্যথা শুরু হয়ে যায় কিছুদিন পর। আবার দেখবেন অনেকে কি হচ্ছে, খুব বেশি যারা ড্রাইভিং করে, বাইক চালায় বেশি, অথবা ধরুন যদি গাড়ি চালাচ্ছে বেশি, ঠিক আছে, নিজের গাড়ি হোক বা ধরুন কোনো কমার্শিয়াল গাড়ি হোক, তাদের মধ্যে কিন্তু দেখবেন কোমরের ব্যথাটা খুব বেশি হয়, কারণ একভাবে গাড়ি চালাতে 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 তখন কিন্তু ব্যথাটা চলে আসে। তাদের হয়তো দেখা গেছে হাড় ক্ষয় হয়নি, তাদের কোমরের কার্ভটা চেঞ্জ হয়নি, ঠিক আছে, বক্রতাটা ঠিক আছে, কিন্তু মাংসপেশি দুর্বল হয়ে যায় একভাবে থাকতে থাকতে, আলটিমেটলি কিন্তু তখন ক্ষতি হয় এবং ব্যথা বেড়ে যায়। এই জিনিসটাই যদি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে একজন যার ওজনটা বেশি, বা ধরুন ড্রাইভ করছে ঘন্টার পর ঘন্টা বসে, হ্যাঁ আরেকজন বলবো যারা ধরুন আজকাল কম্পিউটারের উপরে বসে কাজ করে, দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কাজ করে যাচ্ছে কম্পিউটারে বসে, আইটি সেক্টরে এটা বেশি দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা কাজ করে যাচ্ছে। অনেকে এমন ভাবে বসছে ওয়ার্ক ফ্রম হোমে, চেয়ার টেবিলে না বসে নিজের বেডে বসেছে আর নিচু হয়ে কুজো হয়ে বসে বসে কাজ করছে, তখন সেখানে কিন্তু ব্যথা বাড়বে, ঘাড়েরটাও হতে পারে, কোমরেরটাও ব্যথা হতে পারে। এবং যাদের বয়সটা একটু বেশি তাদের হয়তো দেখা যাবে যে স্পন্ডিলাইটিসের প্রবলেম চলে আসছে। তো এগুলো কিন্তু কোমরের ব্যথার একটা সিমটম, সমস্যা, কোমরের ব্যথা আমরা দেখতে পাই। কারো কারো ক্ষেত্রে যাদের স্পন্ডিলাইটিস হয়ে যায় তাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দুটো হাড়, অনেকগুলো হাড় দিয়ে তো কোমরের হাড়, পুরো আমাদের মেরুদণ্ডের হাড়ের মধ্যে অনেকগুলো হাড় আছে, ঠিক আছে, ছোট 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 ছোট। আপনি একটা মাছের কাঁটা দেখলে বুঝবেন যেমনি ছোট ছোট হাড় নিয়ে পুরোটা তৈরি, যেমনি মাছের কাঁটাটা ভাঙলে আলাদা আলাদা হয়ে যায়, তেমনি মানুষেরও কিন্তু হাড় ওরকম ছোট ছোট হাড় দিয়ে তৈরি, তার মধ্যে কিন্তু গ্যাপ থাকে এবং একটা করে প্যাড থাকে, কুশন থাকে, ঠিক আছে, যেটাকে ডিস্ক বলা হয়। অনেক সময় কোথাও আঘাত লেগে বা ধরুন কোনো কিছু ভারী তুলতে গিয়ে ডিস্কগুলো সরে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়, বা ওই ডিস্কের উপরে চাপ চলে আসে, প্রোল্যাপস হয়। তো এই তখনও কিন্তু ব্যথাগুলো বেড়ে যায়, এবং দেখা গেছে যে এই ব্যথাগুলো কিন্তু
অনেক সময় ডাক্তারবাবুদের কাছে গেলে বলা হয় যে অপারেশন করে ঠিক করতে হবে। আমাদের এখানে কিন্তু পঞ্চকর্মা আছে, বিভিন্ন কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে কিন্তু ওগুলো কিন্তু ঠিক করা সম্ভব। অবশ্যই বলবো সঠিক সময় আসবেন, আর জিনিসটাকে বেশি গাড়িয়ে নেবেন না যে শুনছি প্রোগ্রাম শুনছি যাব আজকে নয় কালকে নয় সামনে মাসে নয় তার পরের বছর, এই করে কিন্তু রোগটাকে বাড়িয়ে ফেলে। তো ওরকম কন্ডিশনে দেখবেন আমাদের কোমর দিয়ে আমাদের থাইয়ের দিকে ব্যথাগুলো নেমে যায়, ঠিক আছে? কারণ ওখানে আমাদের একটা নার্ভ থাকে যেটাকে সাইটিক নার্ভ বলা হয়, এবং ওই ব্যথাটাকে বলা হয় সাইটিকা, ঠিক আছে? এইটাও কিন্তু একটা ব্যথা। কেন হচ্ছে? এই যে বললাম আমাদের মেরুদণ্ডের হাড়গুলোর মধ্যে চাপ পড়ছে নার্ভের উপরে, সেইখান থেকে যে নার্ভটা গেছে সাইটিক নার্ভ, সেটার উপরে যখন চাপ পড়ে তখন আমরা বলি যে সাইটিকার পেইন হচ্ছে। এটা কিন্তু আয়ুর্বেদে ট্রিটমেন্ট করতে হবে। এবার আসি আমরা হাঁটুতে সবচেয়ে কমন আমরা যেটা দেখতে পাই অস্টিও আর্থারাইটিসের প্রবলেম। বাড়িতে দেখুন যে কোনো যত ব্যথার পেশেন্ট আমাদের কাছে আসে 10 জনে 9 জনের কিন্তু দেখা যায় যে অস্টিও আর্থারাইটিসের সমস্যা। কেন হয় আর্থারাইটিস? এই আর্থারাইটিসটা কি হয়? এই আর্থারাইটিসে জয়েন্টের মধ্যে ক্ষয় হয়। এটা ডিজেনারেটিভ ডিজিজ বলা হয়, মানে হাড় ক্ষয় হওয়ার ডিজিজ, রোগ। শুধু হাড় ক্ষয় হয় না, হাড়ের ওপরে যে একটা টুপির মতো কভারিং থাকে, কার্টিলেজ বলে, সেই কভারিং গুলোও নষ্ট হয়। ওই দুটো হাড়ের মাঝখানে যে একটা তেলের মতো জিনিস থাকে যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়, সেটা নষ্ট হয়ে যায়। তো এইভাবে দেখা যায় যে হাড় ক্ষয়ে যাচ্ছে, এবং এইটার কি হচ্ছে? ব্যথার সৃষ্টি করছে। দিনের পর দিন এটার যদি চিকিৎসা না করে ফেলে রাখেন তাহলে দেখবেন ক্ষয় হওয়াটা বাড়তে থাকবে। যেমনি আমরা, কারণ উনি তো যদি ব্যথার ওষুধ খেয়ে নেয় কি করবে? ব্যথা থাকবে না তো ওনার, ব্যথার ওষুধ খেলে ব্যথা থাকবে না, কিন্তু রোগটা সারবে না। কি হবে? উনি নর্মাল হাঁটাচলা করবে, সিঁড়ি দিয়ে উঠবে, অনেক বেশি হেঁটে ফেলবে, আলটিমেটলি দেখা যাবে ঘষতে ঘষতে হাড়গুলো আরো ক্ষয় হয়ে গেছে। যেটা ধরুন আপনি একটা কালো ব্ল্যাকবোর্ডের মধ্যে চক দিয়ে লিখতে লিখতে কি হয়? ওটা ঘষা খেতে খেতে ছোট হতে হতে আমাদের হাড়ও দেখবেন তখন ছোট হয়ে ভেঙে যাচ্ছে। যত ভাঙবে তত ব্যথা বাড়বে, যত ভাঙবে তত ক্ষতি হবে, এবং একটা টাইমের পর মানুষ কিন্তু মানে পঙ্গুর মতো হয়ে যায়, চলাফেরা করতে পারে না, হুইল চেয়ার নিয়ে চলতে হয়, অথবা দেখা যাচ্ছে একটা জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে। শুধু দেখা যাচ্ছে বিছানায় তাকে একটা ইউরিন পট দিয়ে টয়লেট করাতে হচ্ছে, বিছানাতেই বেড প্যান দিতে হচ্ছে, এরকম কন্ডিশন কিন্তু হয়ে যায়। তাই এই রোগটাকে একেবারে অবহেলা করবেন না। ব্যথার ওষুধ খেয়ে রোগকে ভুলিয়ে রাখবেন না। ব্যথার ওষুধ খেলে আপনার রোগ সারে না, সেটা সেই মুহূর্তের জন্য, যতক্ষণ ওষুধের এফেক্ট থাকবে আপনি ব্যথাটা অনুভব করবেন না, কিন্তু রোগটাকে ভেতরে সারাতে গেলে তার যে প্রবলেমটা হয়েছে সেটাকে ঠিক করাতে হবে, এটা মাথায় রাখবেন। তার জন্য এর জন্য বলবো, যার ব্যথার রোগ হোক বা যে কোনো রোগ হোক, সেটাকে যখনই আপনি দেখবেন নর্মালের থেকে একটু আলাদা লাগছে, কিছু পরিবর্তন দেখছেন, যেটা দেখছেন আপনার ভালো লাগছে না বা ভালো মনে হচ্ছে না বা বুঝতে পারছেন না, সাথে সাথে এনবিপি তে হেল্পলাইনে কল করবেন, একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এনবিপি ডাক্তারবাবুরা আমরা কিন্তু সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের প্রবলেমটাকে গোড়া থেকে কিন্তু আমরা ঠিক করব, যাতে আপনার সারা জীবন ধরে ওষুধ খেয়ে না যেতে হয়। আপনার একটা রোগ সারাতে গিয়ে যাতে আরো আপনার যে অর্গানগুলো আছে সেগুলো যাতে নষ্ট না হয়, তার জন্যই কিন্তু রয়েছে এনবিপি। এনবিপি এমন একটি নাম, সুনামের সাথে এত বছর ধরে কাজ করছে আমাদের সমাজে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও কিন্তু রয়েছে। হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া দাসনগর, বাল্টিকুড়ি বাজারে চেম্বার 3 দিন, মানে উইকে 3 দিন রেগুলারলি পাচ্ছেন 3টে জায়গায় হাওড়ায়। হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া দাসনগর, বাল্টিকুড়ি বাজারে। আচ্ছা, কলকাতা ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলায় এবং মধ্যমগ্রামে রেগুলারলি চেম্বার পাচ্ছেন। আর আমাদের পুরুলিয়া, ঝাড়গ্রামে তো ওপেনিং আছে 1 তারিখ আর 2 তারিখ মার্চে, ডক্টর শর্মা নিজে থাকবেন। দিল্লিতে চেম্বার 22 তারিখে। আগামীকাল বোলপুরে থাকছেন ডক্টর ভাদুরী, যিনি আজকে আমার সাথে লাইভে আছেন আমাদের প্রোগ্রামে। আর অবশ্যই আপনারা কিন্তু হেল্পলাইনে ফোন করুন, রাত 10টা অবধি খোলা। আপনারা ফোন করুন সবাই, আপনাদের অনেক অনেক প্রশ্ন থাকে, অনেক অনেক সমস্যা থাকে, কি করবেন বুঝে উঠতে পারেন না। মানুষ যখন বিপাকে পড়ে দিশেহারা হয়ে যায়, কি করব, হঠাৎ করে এমন একটা রোগ এলো, আপনি চিন্তা ভাবনা, আপনার লোক পাচ্ছে, কি করবেন বুঝে উঠতে পারছেন না।
অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হবে, প্রপার গাইডেন্স, প্রপার জায়গায় এসে আমাকে ট্রিটমেন্ট করাতে হবে। এত মানুষ আমরা প্রত্যেক দিন যদি সময় পাই আপনাদের ইন্টারভিউগুলো দেখাই, যেগুলো আমরা তুলতে পারি, সবসময় তো তোলা সম্ভব হয় না, কিছু কিছু পেশেন্টদের কথাগুলো আমরা শুনতে পাই, মানে ইচ্ছা করে শোনাই যাতে আপনারা মোটিভেটেড হন, আপনারা বুঝতে পারেন যে পেশেন্টরা ইমপ্রুভ করছে, পেশেন্টরা ভালো আছেন। কারণ রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, রিপোর্টের ওপর আমরা জোর দিই। আপনি 1 মাস আগে ওষুধ খাওয়া শুরু করলেন, কি কন্ডিশনে ছিলেন আপনি নিজে জানেন, রিপোর্ট করেছেন, বিভিন্ন রকম মেডিকেল রিপোর্ট করে আপনি ট্রিটমেন্টের আন্ডারে এলেন। 1 মাস পর আপনি কতটা বেটার আছেন, ইমপ্রুভ করছেন, ডেভেলপ করলেন, আপনি সেটাও রিপোর্ট করে দেখতে পারবেন নিজে। এবং ডাক্তাররা তো আপনাদের হেল্প করার জন্য থাকে, তারা বুঝিয়ে দেয় আপনাদের। আপনারা অবশ্যই জানেন যে আমাদের সব রকম ট্রিটমেন্ট হয় এখানে, এই প্রতিষ্ঠানে পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয়। এটা নিয়ে একটু আলোচনা করব এবার। ব্যথার কষ্ট, খুব কষ্ট, যারা ঘরে ঘরে আগেকার ঠাকুমা দিদিমাদের দেখতাম পায়ে তেল মানে মালিশ করতেন, নানা রকম তেল, হ্যাঁ, যাতে একটু ব্যথাটা কমে। কিন্তু এখন তো যত দিন যাচ্ছে সায়েন্স এত মানে আরো ডেভেলপ করছে এবং মডার্নাইজেশন হচ্ছে সব দিক থেকে। হ্যাঁ, এখন নেটের দুনিয়া, আপনিও অনেক কিছু জেনে যাবেন, গুগলে টাইপ করলে বা ভয়েস পাঠালে আপনি এভরিথিং, অনেক কিছু কিন্তু নলেজ অ্যাকোয়ার করবেন, গ্যাদার করবেন। তার পাশাপাশি থাকে ডাক্তারবাবুদের ইনফরমেশন গুলো আমাদের জন্য খুব জরুরি, খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ ভীষণ। ডাক্তারবাবুদের সব ইনফরমেশন গুলো আমরা মাথায় রাখার চেষ্টা করি সবাই, আপনারাও রাখলে আপনারাই উপকৃত হবেন। তো আসি এবার লাস্টে, আর বোধহয় 3-4 মিনিট আছে আমাদের হাতে এখন, একটু এই পঞ্চকর্মা ট্রিটমেন্ট ব্যথার ক্ষেত্রে কতটা হেল্প করে এবং পেশেন্টরা তো করাচ্ছেন শিলিগুড়িতে, কলকাতায়, হাওড়ায়, সর্বত্র। আমাদের এখন 4-5টা সেন্টারে কিন্তু ক্রমান্বয়ে প্রচুর পেশেন্ট এসে থাকা খাওয়া নিয়ে পঞ্চকর্মা ট্রিটমেন্ট নিচ্ছেন। টক্সিন ফ্রি বডি হচ্ছে, টক্সিনটা বের করে দেওয়া হচ্ছে শরীর থেকে। হ্যাঁ, এটা অতি প্রাচীন। তো এই ব্যাপারে ডক্টর ভাদুরীর কাছে একটু জেনে নিই। দেখুন, আমাদের এই পঞ্চকর্মা থেরাপি কিন্তু আয়ুর্বেদের একটা বিশেষ অঙ্গ, এবং যেখানে এই পঞ্চকর্মার ব্যবস্থা নেই সেই সংস্থার কিন্তু বলবো ট্রিটমেন্টটা ইনকমপ্লিট রয়ে যায়। কারণ সব পেশেন্টের লাগবে না পঞ্চকর্মা, কিন্তু যার লাগবে তাকে কিন্তু সেটা করালে অনেক বেশি সুফল পাওয়া যাবে। যদি এবার সেটা আমার কাছে ব্যবস্থাই না থাকে, তাহলে আমি পেশেন্টদেরকে সেই সার্ভিসটা দেব কোথায়? এনবিপির কিন্তু একটা সেন্টারে নয়, বিভিন্ন সেন্টারে কিন্তু এই পঞ্চকর্মা থেরাপির কিন্তু ব্যবস্থা রয়েছে, সুব্যবস্থা রয়েছে। সেখানে অভিজ্ঞ থেরাপিস্টরা রয়েছে, অভিজ্ঞ ডাক্তারবাবুদের তত্ত্বাবধানে কিন্তু সেই ট্রিটমেন্টগুলো হবে, এবং যার যে ধরনের ট্রিটমেন্ট দরকার হবে সেই ধরনের ট্রিটমেন্টই কিন্তু দেয়া হবে। এবং আপনারা যারা চাইছেন যে মনে করছেন যে তাহলে আমি গেলেই কি পাবো, না, সেটা আপনি পাবেন না। কারণ কি, আপনার যদি প্রয়োজন থাকে তাহলেই আপনি কি পাবেন সেটাও বলে দিই। ধরুন আপনি চাইছেন যে এনবিপিতে এসে আপনি এমন একটা পরামর্শ নিতে যাতে আপনি কোনোদিন অসুখের মধ্যে না যেতে হয় বা অসুস্থ হয়ে না পড়তে হয়। আপনার এখন যা আছে পরিস্থিতি সেটা যথেষ্ট ভালো, আপনার শারীরিক পরিস্থিতি খুব ভালো রয়েছে, কিন্তু আপনি চাইছেন বয়স বাড়ছে আস্তে আস্তে, যাতে আপনি এমন একটা লাইফস্টাইল লিড করতে যাতে আপনার রোগাক্রান্ত না হতে হয়। সেখানে কিন্তু আপনি পঞ্চকর্মা নিতে পারেন। কেন আমি বলি যে আমরা যে বিভিন্ন ধরনের খাদ্য খাবার খাচ্ছি, আমাদের শরীরের মধ্যে সেগুলো যাচ্ছে, যাওয়ার পর কি হয়, কিছুটা যেটা আমার শরীরের উপযুক্ত সেটা আমাদের ব্লাডে চলে যায় এবং ব্লাডের থেকে আমাদের প্রত্যেকটা কোষে ছড়িয়ে পড়ে। যদি বাই চান্স খারাপ কিছু চলে যায় তাহলে কিন্তু সেটার একটা খারাপ এফেক্ট আমাদের শরীরের মধ্যে প্রকাশ পেয়ে যাবে। আর এটাকে কন্ট্রোল করে লিভার। এবার লিভারকেও কিন্তু আমাদের তার জন্য ভালো রাখা উচিত। যেটা বেরিয়ে গেল শরীর থেকে সেটা হচ্ছে বর্জ্য পদার্থ। যে বর্জ্য পদার্থটা চলে যায়, যেতে গিয়েও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের এত বেশি টক্সিন ওভারলোড হয়ে যায় মানে শরীরের মধ্যে, যে আমাদের মলমূত্র ঘাম দিয়ে পুরোটা বেরোতে পারে না, তখন শরীরে অল্প অল্প করে সেটা বাসা বাঁধতে থাকে। এবার আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে এই অল্প অল্প করে যে যতটা হয়ে গেছে আজ অব্দি সেটাকে কিন্তু আমার বের করে দিতে হবে। সেটা বের করার একটা বড় পদ্ধতি হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। তার জন্য যে কোনো মানুষ নিতে পারে, কার কি ধরনের ট্রিটমেন্ট হবে সেটা ডিসাইড করবে আমাদের ডাক্তারবাবুরা।
শুনলেন, আশা করি উপকৃত হলেন। আবার আমরা লাইভে ফিরবো পরবর্তী অনুষ্ঠানে। আজকে যে সময় শেষ, আজকে তাই বিদায় নেওয়ার পালা। হেল্পলাইন নাম্বারে সবাই যোগাযোগ করবেন। হেল্পলাইন নাম্বার আপনাদের সুবিধার্থে রইল কিন্তু খোলা। আপনারা হেল্পলাইনে ফোন করে নিন। যা রোগ ব্যাধি, আপনার পাশে কোথায় চেম্বার ক্লিনিক আছে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, একটু জেনে চলে আসুন, দেরি করবেন না। সুস্থতা খুব দরকার, সুস্থ হয়ে যান, এটাই আমরা চাই। ভালো থাকুন। ডক্টর ভাদুরীকে ধন্যবাদ। শেষ করলাম আজকের মতো এটুকু।